গ্রামের এক কুয়ো থেকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। শ্মশানের জ্বলন্ত চিতা নেভার সুযোগটুকুও নেই। এর মাঝে এক বৃদ্ধার দেহ শ্মশানে নিয়ে যাওয়ার আগে আগুনে পুড়ে শেষ হয়ে যায়। লোকে বলে এই গ্রামের উপর নাকি রয়েছে এক প্রাচীন অভিশাপ। এরই মাঝে মায়ের অসুস্থতার খবর পেয়ে এক পরিবার গ্রামে আসলে ভয়ানকভাবে ফেঁসে যায়। কি হলো তাদের সাথে? গ্রামের এই মহিলাটি কে? এই সকল প্রশ্নের সাথে শুরু করা যাক আজকের গল্প কালী কুহি। বৃষ্টিমুখর অন্ধকার রাতে ব্যাঙের গুঞ্জনে গোটা গ্রাম তখন ঘুমিয়ে। এর মাঝে জঙ্গল পেরিয়ে লম্বা হাতুড়ি নিয়ে কি যেন বিড়বিড় করে এগিয়ে চলেছে একটা লোক। এসে থামল বাঁশবাগানের পরিত্যক্ত কুয়োর সামনে। ক্ষিপ্রতার সাথে একের পর এক হাতুড়ির আঘাতে কুয়োর উপরের অংশ ভেঙে বড় বড় চোখ করে ভিতরে চেয়ে রইল। হঠাৎ দেখা গেল কুয়োর মধ্যে এক রহস্যময় আলোর আভা, যা ধীরে ধীরে বাড়তেই একটা হাত লোকটাকে চেপে ধরতেই শোনা যায় তার মারণ চিৎকার। নিকোষ অন্ধকারে কুয়ো থেকে একটা বাচ্চা মেয়ে বেরিয়ে এসে গ্রামের দিকে হাঁটা দিল। মানুষ তখন সাইকেলে বাড়ি ফিরছে। টর্চের আলোয় দেখে মেয়েটা রাস্তার মাঝে দাঁড়িয়ে ভিজছে। কি রে, এত রাতে কি করছিস? তুই সঞ্জয়ের মেয়ে না? কোনো উত্তর আসলো না দেখে মেয়েটিকে সাইকেলের পিছনে বসিয়ে গ্রামের দিকে রওনা দিল। দ্রুত প্যাডেল করে জলকাদা টপকে সাইকেল ছুটিয়ে সঞ্জয়ের বাড়ি পৌঁছে লোকটা ফিরতে বুকটা ছ্যাঁত করে উঠল। পিছনে কেউ নেই। মেয়েটা কোথায় গেল? অন্যদিকে এক বৃদ্ধার বাড়িতে মেয়েটা দরজায় কড়া নাড়ল। এত রাতে কেউ তো আসার কথা নয়। দাদি ছুটে গিয়ে দরজা খুলতেই অসহায় মেয়েটাকে এমন অবস্থায় দেখে ভিতরে আনল। এই মেয়ে, তোর নাম কি? তোর বাবাকে? মেয়েটা ঠান্ডা গলায় বলল, আমার তারাগি কোথায়? দাদি ভয়ার্ত দৃষ্টিতে আলোয় মেয়েটির মুখ দেখতেই ভয়ঙ্কর চিৎকার করে মূর্ছা গেলে মেয়েটা নিঃশব্দে ছাদের ঘরটায় প্রবেশ করে যায়। সেদিন সকালে শিবাঙ্গী বরফের গোলা নিয়ে মনের সুখে মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফিরছে। আজ ওর অঙ্ক পরীক্ষা বেশ খারাপ হয়েছে, তাই বাবার থেকে বাঁচানোর জন্য মাকে মানাচ্ছে। প্রিয়ার অবশ্য মুড বিগড়ে আছে, কারণ দর্শন বলেছিল স্কুলে আনতে যাবে, কিন্তু বাড়ি ফিরে দেখে মনে হলো ওর হাব ভাব অন্য কথা বলছে। দর্শন বলল মায়ের শরীর অসুস্থ, তাই সপরিবারে এখনই গ্রাম যেতে হবে। প্রিয়া তেমন প্রতিক্রিয়া দেখালো না। মেয়েকে নিয়ে গ্রামে যেতে সে রাজি নয়, কারণ শাশুড়ির সাথে ওর সম্পর্ক বরাবরই খারাপ। স্বামী স্ত্রীর বাগবিতণ্ডার পর অবশেষে প্রিয়া যেতে রাজি হল। সন্তানের সামনে এইসব নিয়ে ঝামেলা কারোর শোভা দেয় না। রেডি হয়ে কোনো রকমে বেরিয়ে পড়লেও গ্রাম পৌঁছতে বেশ দেরি হয়ে গেল। পাঞ্জাবের প্রত্যন্ত গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। গ্রামের সরু গলিতে গাড়ি ঢুকবে না, তাই মহল্লার বাইরে গাড়ি পার্কিং করে গলিপথে এগিয়ে চলল। প্রিয়া লক্ষ্য করল গ্রামের বেশ কিছু বাড়ির সদর দরজায় সুরক্ষার জন্য নিম পাতার সাথে লাল সুতো বেঁধে ঝোলানো। দর্শন সদর দরজা ভিতর দিয়ে খুলে প্রবেশ করলে বোঝা গেল এটা শুরুতে দেখানো সেই বাড়িটা, অর্থাৎ ওই বৃদ্ধা দর্শনের মা। দরজা খুলল পাশের বাড়ির সত্যমাসী, শিবাঙ্গীর দাদি, মানে দর্শনের মায়ের শরীর খারাপের পর ইনি তার দেখাশোনা করছে। সেই রাতে কি হয়েছিল সেটা এখনো ধোঁয়াশায়। ডাক্তার হসপিটাল নিয়ে যেতে বললে সে রাজি হয়নি। এখন যদি ছেলের কথায় মত পাল্টায়, দেখা যাক। শিবাঙ্গী তখন বাইরে পোষ্য টুইঙ্কেলের সাথে ব্যস্ত। হঠাৎ ছাদের ঘরের দরজায় জোরে শব্দ এল, কিন্তু তেমন কিছু নজরে পড়ল না। সারাদিনের জার্নির কারণে ঘুম ভাঙল একটু বেলায়। দাদি এখনো অসাড় হয়ে পড়ে। এদিকে শিবাঙ্গী এসছে শুনে সত্যমাসির বাড়ির বাপ মা হারা ছোট্ট মেয়েটা চাঁদনি দেখা করতে ছুটে এসছে। একসময় ওরা দুজন খুব খেলত। শিবাঙ্গীর খুব অল্প স্মৃতিই রয়েছে। শিবাঙ্গী ওকে ঘরে আসতে বললে চাঁদনি কিছুতেই দুয়ার টপকায় না, শুধু ছাদের দিকে চেয়ে পিছিয়ে গেল। ও শিবাঙ্গীকে সাইকেলে চাপিয়ে বেরিয়ে পড়ল মাঠের দিকে। একান্তে দুজন ক্ষেতের ধারে বসে চাঁদনি বলে, তুই সত্যমাসির বাড়ি চলে আয়, ওখানে থাকিস না, তোর দাদির ঘরটা খুব একটা ভালো না। কথার মাঝে ব্যাঘাত ঘটালো মেঘের গুরু গর্জন। চাঁদনি ওকে নিয়ে বৃষ্টি মাথায় করে বাড়ি ফিরে গল্পে বসল। হ্যাঁ রে, তোর ভূতের গল্প ভালো লাগে? আয়, তোকে একটা ঘটনা শোনাই। টেবিলে উঠে আলমারির উপর থেকে একটা পুরনো ডায়েরি নামিয়ে বলল, মাসিকে এটার ব্যাপারে ভুলেও বলিস না। এই ডায়েরিটা বেশ অদ্ভুত।
সেখানে একের পর এক মেয়ের নাম লেখার সাথে ছিল একটা ছবি। চাঁদনি সেগুলো উপেক্ষা করে পড়তে শুরু করলো। আজ গ্রামে আবার একটা মেয়ে তাকে দেখেছে। পুরো গ্রামে অভিশাপ মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। প্রতিদিন এক একজনের মৃত্যু শ্মশানের চিতা নিভতে দেয়নি। গতকাল যারা বেঁচে ছিল আজ তারা নিজের মৃত্যুর প্রহর গুনছে। ফাঁকা গ্রামের জমিতে দাঁড়িয়ে আমি আর মণি, মহামারীর বিপরীতে দুই সাহসী বন্ধু। ভালোই সময় কাটছিল। হঠাৎ মণি কাউকে আসতে দেখে বলল, তুই পালা। দুজন আমরা হরিণের মতো তীর বেগে ছুটে চলেছি। মণি বাঁশবাগানের সেই কুয়োটার সামনে এসে থামলে ওর নাকমুখ থেকে কালো তরল বেরিয়ে আসতে থাকে। বুঝে ওঠার কিন্তু সময় পেলাম না। সেই ভয়ঙ্কর বৃদ্ধা এসে কাঁধে হাত রাখতেই মণিকে আর দেখা গেল না। তখনই সত্যমাসী এসে ডায়েরিটা কেড়ে প্রচণ্ড রেগে দুজনকে বুকে তাড়িয়ে দিল। এই ডায়েরিটা সত্যমাসী কোনোদিন কাউকে পড়তে দেয় না, শুধু বুকে আগলে রাখে। বেচারা শিবাঙ্গী বোকার মতো দৃষ্টিতে ভিজছে, ঠিক উঠোনে বাঁধা টুইঙ্কেলের মতো। দর্শনকাল থেকে না খেয়ে মায়ের পাশেই বসে প্রিয়াকে খাবার আনতে দেখে যেতে সুরে বলল, এইবার মাকে একা রেখে কোথাও যাব না, মেয়েকেও যেতে দেব না। প্রিয়া বেশি কথা বাড়ালো না, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। বাবার এমন অবস্থা দেখে শিবাঙ্গীও মুখে খাবার তুলল না। সেদিন রাত অবধি বৃষ্টি চলল। কিছু একটা খড়খড় শব্দে আচমকা শিবাঙ্গীর ঘুম ভাঙল। ঘরে কারোর উপস্থিতি অনুভব করতেই আয়নায় একটা মেয়েকে দেখে চমকে ওঠে। ঘরের দেওয়াল থেকে ইট নিজে থেকেই বেরিয়ে আসলে ওর ভিতর থেকে একটা তারাগি বেরিয়ে আসতেই দমকা হাওয়ার মতো দাদি এসে বলল, ওটা আমায় দে। শিবাঙ্গী দাদিকে দেখে বাকরুদ্ধ। পরের দিন সকালে ডাক্তারের সঙ্গে চেক আপ করে বেরিয়ে যেতেই দাদির কথাবার্তায় বোঝা গেল প্রিয়া কেন এই বাড়ি আসতে চায় না। তিনি নিজে মেয়ে হলেও মেয়েদের ছোট চোখে দেখেন, চেয়েছিল নাতির মুখ দেখতে। তাই গ্রামের কুসংস্কার মেনে প্রিয়াকে কি সব জড়িবুটি খাওয়াতে চেয়েছিল। কিন্তু প্রিয়া এতে রাজি না হওয়ায় সম্পর্কটা তখন থেকেই তিক্ত। দাদি তারাগিটা দর্শনকে ফেলে আসতে বললে বাধ্য ছেলের মতো বেরিয়ে গেল। শিবাঙ্গীর প্রতি দাদির ব্যবহার একদমই বাজে। ওকে ছেলের উপর একটা বোঝা ছাড়া কিছুই মনে করেন না। কটু কথাগুলো শোনার সময় শিবাঙ্গীর মনে হলো দাদির বিছানার নিচ থেকে সে মেয়েটা তাকে দেখছে, কিন্তু পরক্ষণেই সে উধাও। এদিকে দর্শন গ্রামের একটা গলিতে তারাগিটাকে ফেলে আসলেও মেয়েটির আত্মা ওটাকে তুলে আবার ঠিক ছাদের ঘরটায় ফিরে আসে। দাদি ভয়ার্ত অবস্থায় তার চঞ্চল পাগুলো দেখে মুখ রক্তশূন্য হয়ে গেল। ওর পিছু নিয়ে ছাদের ঘরে আসলে এক উজ্জ্বল আলোর সাথে শরীরটা বরফের মতো জমে চোখের সামনে অতীতের কিছু বিক্ষিপ্ত স্মৃতি ভেসে ওঠার সাথে মেয়েটির আত্মাকে দেখে দাদির মুখ থেকে কালো তরল বেরিয়ে আসলে মাটিতে লুটিয়ে পড়ে। তার দম বন্ধ হয়ে আসছে। অতঃপর প্রিয়ার কোলেই শেষ নিঃশ্বাস ফেলল। বেলায় কিছু লোকজন ডেকে তার শেষ যাত্রার ব্যবস্থা করা হলেও শ্মশানে নিয়ে যাওয়ার আগেই মাঝ রাস্তায় ঘটল অশুভ কাণ্ড। কেননা দাদির মৃতদেহে আচমকা আগুন ধরে যায়। এই ঘটনায় সবাই ভয় পেয়ে দেহ রাস্তায় নামিয়ে পালিয়ে গেলে দর্শন চেষ্টা করেও সেই আগুন নেভাতে পারে না। চোখের সামনে দেখা ছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু কি এমন কারণ যে তার ভাগ্যে স্বর্গপ্রাপ্তিটুকুও জুটল না? এই ঘটনার পর প্রিয়া মেয়েকে নিয়ে এক মুহূর্ত থাকতে রাজি না হলেও দর্শনের জেদ আরও বেড়ে গেল। সে নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবে না। স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে মায়ের মৃত্যুর সময়টা নিয়েও প্রিয়াকে কথা শোনাতে ছাড়ল না। রাতে শিবাঙ্গীর ঘুম আসে না। বাচ্চা হলেও ঠিকই বুঝেছে দাদি বাবা হয়তো চাইতো না সে পৃথিবীতে আসুক, তারা ছেলে সন্তান চেয়েছিল। বাচ্চার মুখে এমন কথা শুনে প্রিয়া ওকে বুকে টেনে জড়িয়ে ধরল। মাঝরাতে দর্শন তখন মদের নেশায় বুঁদ। শুনতে পেল তারাগির শব্দ। আওয়াজ লক্ষ্য করে টলমল পায়ে এগোতেই মনে হয় অন্ধকারের মধ্যে কেউ যেন ছাদের দিকে উঠে গেল। শিবাঙ্গী এত রাতে কি করছে? দিগদিশাহীন দর্শন ওর পিছু নিয়ে ছাদের দরজা খুলতেই দেখল মেয়েটার আত্মা হাতে তারাগি নিয়ে দাঁড়িয়ে। পর মুহূর্তেই ওর গলা টিপে শ্বাসরোধ করে মারার উপক্রম করলে শিবাঙ্গী আসার সাথে দরজা ভীষণ শব্দে বন্ধ হতেই দর্শন উন্মাদের মতো উল্টে মেয়ের গলা টিপে ধরে। একটাই কথা উঠে যাচ্ছে, তুই আমায় মারতে চাস? তোর এত সাহস?
শিবাঙ্গী কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিলে দর্শন পুনরায় তেড়ে যেতেই সোজা নিচে পড়ে যায়। কাল রাতের এই ভয়াবহ ঘটনার পর থেকেই সত্যমাসীর মন কু ডাকছিল। তাই একা কুয়োর পরিস্থিতি দেখতে এসে আঁতকে উঠল, কারণ কুয়োর মধ্যে পড়ে প্রথম রাতে সেই লোকটার লাশ, অর্থাৎ গ্রামে অভিশাপ ফিরে এসছে। দ্রুত বাড়ি ফিরে ব্যাগ থেকে ডায়েরিটা বের করে ঠাকুরের ছবির পাশে রেখে কিছু একটা অনুভব করে কম্পমান হাতে আলমারি খুলতেই দেখে শিবাঙ্গী ভয় কাঁপছে। ওকে কোলের কাছে টেনে অভয় দিলে কেঁদে উঠল, মাসি, আমি একটা মেয়েকে দেখেছি। সত্যমাসের বুকটা ছ্যাঁত করে উঠল। ওদিকে দরজায় জোর ধাক্কা। শিবাঙ্গী আছে নাকি? দর্শন কাল রাতের পর থেকে অদ্ভুত আচরণ করছে। প্রিয়া নাকি সকাল থেকে অসুস্থ, বেদম জ্বরের সাথে বমি। শিবাঙ্গী যাওয়ার সময় ডায়েরিটা জামার ভিতর লুকিয়ে নেয়। প্রিয়ার জ্বরে গা পুড়ে যাচ্ছে। দর্শন জলপট্টির ব্যবস্থা করতে গেলে শিবাঙ্গী লুকিয়ে ডায়েরি নিয়ে বসল। একে একে মেয়েগুলোর নাম পড়ছে। কি হয়েছিল এদের সাথে? একটা পাতায় আঁকা সেই কুয়োটার ছবি। আবার ডাক পড়ল, দর্শন ওষুধের দোকানে যাবে, কিন্তু শিবাঙ্গী বুদ্ধি করে বাবাকে রেখে নিজেই গেল দোকানে। তবে সঙ্গ দিল চাঁদনি। ওষুধের দোকানে বড় লাইন পড়েছে। সবার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, কারণ কুয়োর লোকটা সমেত 11 জন মারা পড়েছে। কেউ বলছে মহামারী, আবার কারণ মতে অপআত্মার অভিশাপ। ভিড় ঠেলে এগোতে গেলে ডায়েরি থেকে সেই ছবিটা পড়ে যেতেই নজর গেল পিছনে লেখা একটা নামের দিকে, সাক্ষী। এদিকে ঘটে যায় আরেক কাণ্ড। সত্যমাসে দুধ দুইতে গেলে দুধের জায়গায় বেরিয়ে আসে রক্ত। তার কিছু ফোঁটা মাসির মুখে এসে লাগতেই কানে এলো সদ্যজাত বাচ্চার কান্নার শব্দ। উপরের ঘর থেকেই আসছে। ধীরে ধীরে মাসি ছাদে উঠে ঘরের দরজা খুলতেই দেখল সামনে শুয়ে একটা শিশুকন্যা। মাসি তাকে কোলে নিতেই স্মৃতির পাতায় কয়েক বছর পিছিয়ে গেল। ঠিক এইখানেই তার কোলে একসময় একটা শিশুকন্যা ছিল, কিন্তু গ্রামের সে বৃদ্ধা বাচ্চাটাকে জোর করে কোল থেকে ছিনিয়ে তাকে কালো জড়িবুটি খাওয়াতেই মাসি চিৎকার করে কেঁদে উঠল। তার কোলে বাস্তবে কোনো বাচ্চা নেই, সব কেমন মিথ্যে মনে হচ্ছে। আচমকা ঘরের চাল ভেঙে পড়ল মাসির উপর। শিবাঙ্গী তখন সবেমাত্র বাড়ি ফিরেছে। ওষুধ রাখতে গেলে মা তাকে দূরে সরিয়ে দেয়। ততক্ষণে দর্শন মাসিকে উদ্ধার করেছে। জ্ঞান ফিরতেই চিৎকার করে জিজ্ঞেস করল, বাচ্চাটা কই? আমার সাক্ষী কোথায়? তখনই শিবাঙ্গী ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করলে সত্যমাসের রুদ্ধশ্বাসে বলল, এই তো, এটাই সাক্ষী। এ তো দাদির পেটে ছিল, কিন্তু ওর পৃথিবীর আলো দেখার সুযোগ হয়নি। তখনই দর্শন এক ঝটকায় ছবিটা কেড়ে ছিঁড়ে ফেলতেই দুজন কোনো রকমে ওকে আটকানোর চেষ্টা করলে মাসি ছবির ছেঁড়া অংশগুলো নিয়ে পালিয়ে সদর দরজায় লাগিয়ে দেয়। কিন্তু এই সাক্ষীর আসল ঘটনা কি? দর্শন কেন ওই ছবি ছিঁড়ে ফেলতে চাইছে? পর মুহূর্তে শিবাঙ্গীর হাতে ডায়েরি দেখে দর্শন ওর পিছু নিল। শিবাঙ্গী তাকে ধরা দেবে না। বাবার কিছু তো একটা হয়েছে, না হলে কাল রাতে ওকে মারার চেষ্টা করত না। নিঝুম গ্রামের ফাঁকা গলি দিয়ে দুজন দৌড়াচ্ছে, একজন ভয়ে এবং আরেকজন কিছু লুকোনোর চেষ্টায়। শ্মশানের পাশ দিয়ে ছুটে এসে একটা পরিত্যক্ত ভাঙা বাড়িতে এসে লুকিয়ে পড়লে দর্শনের মনোযোগ কাড়ল সেই তারাগির আওয়াজটা। সে ওদিকে লক্ষ্য করে এগিয়ে গেলে এই সুযোগে শিবাঙ্গী পালিয়ে যায়। তবে সত্যমাসীর হাবভাবে ভীষণ পরিবর্তন এসছে। ওই ছেঁড়া ছবিটা জোড়া লাগিয়ে পাগলের মতো করে যাচ্ছে। কাঁপা হাতে সেটাকে ঠাকুরের ছবির পাশে রেখে প্রদীপ জ্বালিয়ে অনবরত পুজো করতে থাকে। ক্ষিপ্রতার দৃষ্টি যেন অশুভ শক্তির অশনি সংকেত দিচ্ছে। ঘোর কাটল শিবাঙ্গীর চিৎকারে, মাসি, তোমার ডায়েরি এনেছি। মাসি বই ছিনিয়ে নিতেই সে জানতে চায় এই গ্রাম ও তার পরিবারের সাথে কি ঘটছে, কি সম্পর্ক এই ডায়েরি, ছবি আর সাক্ষীর সাথে। অগত্যা মাসি তাকে ঘরে রেখে শান্ত গলায় বলল, শিবাঙ্গী, এটা কোনো গল্প নয়, আমার লেখা এই গ্রামের এক অভিশাপের ঘটনা, যেটা সবাই জেনেও না দেখার ভান করে আসছে। গল্পে মনির সাথে যে মেয়েটা রয়েছে সেটা আমি, তোর সত্যমাসী। আর ও কোনো সাধারণ প্রেতাত্মা নয়, কালীকুহির অভিশপ্ত আত্মা। তোর দাদি তখন জোয়ান। দর্শন হওয়ার পর বাড়িতে খুশির অন্ত ছিল না।
সময় গড়িয়ে যখন দর্শনের বয়স মাত্র 5, তখন ওর একটা বোন হয়, নাম সাক্ষী। তবে কি জানিস, এই গ্রামে এক জঘন্য প্রথা ছিল। কয়েকজন বৃদ্ধার একটা গোষ্ঠী ছিল যারা শিশুকন্যা জন্ম হলে তাদের এক প্রকার জড়িবুটি খাইয়ে বিষক্রিয়ায় মেরে ওই কুয়োর মধ্যে ফেলে দিত। শুধু সাক্ষী নয় রে, এইভাবে বহু মেয়ে ওখানে প্রাণ হারিয়েছে। কন্যা সন্তান জন্ম দেওয়া কি এতটাই পাপ? এই সমাজে কি তাদের বাঁচার অধিকার নেই? সময়ের চক্রে ওই বৃদ্ধাদের মৃত্যুর পর আমি তাদের দোষ লুকোনোর জন্য কুয়ো বন্ধ করে দিই। কিন্তু পাপের ঘড়া পূর্ণ হলে একদিন ঠিকই তার কর্মফল ভোগ করতে হয়। আমাদের জমির এই অভিশপ্ত কুয়ো কেউ একদিন খোলার পর সাক্ষীর অতৃপ্ত আত্মা জেগে উঠেছে। এখন তার অপূর্ণ আশা মেটানোর সময় এসছে। শিবাঙ্গী পাগলের মতো ছুটে চলল বাবাকে খুঁজতে, কিন্তু দর্শন এক অদ্ভুত মোহতে কুয়োর সামনে দাঁড়িয়ে। হঠাৎ ঠান্ডা গলায় মেয়েটা বলল, ভাই, আমায় ভুলে গেলি? তুই তো আমার জন্য তার আগে বানাসনি। ওটা আমার ভাগ্যে ছিলই না, কারণ আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম। ভাবলাম তুই আলাদা হবি, কিন্তু রক্ত যে একই ছিল। কথাটা শেষ করতেই দর্শনের মুখ থেকে কালো তরল বেরিয়ে আসলে দম বন্ধ হয়ে মারা যায়। দূর থেকে শিবাঙ্গীর এই ভয়ানক দৃশ্য দেখা ছাড়া কোনো উপায় ছিল না। গ্রামের সবাই তখন পুজোর জন্য মন্দিরে ভিড় জমিয়েছে। প্রত্যেকের মনে ভয় বাসা বেঁধেছে। হঠাৎ চাঁদনী পজেস অবস্থায় এসে মন্দিরের বাইরে মাথা ঠুকতে শুরু করলে মন্দির চত্বরে শোরগোল পড়ে যায়। এদিকে প্রিয়ার অবস্থাও ভালো না। শিবাঙ্গী বাবার ঘটনা জানিয়ে কান্নায় ভেঙে পড়ল। তাদের যেমন করেই হোক এখান থেকে পালাতে হবে। বাইরে ঘোর বৃষ্টির মধ্যে সদরে দাঁড়িয়ে চাঁদনী। যে মেয়েটা এই বাড়িতে ঢুকতে ভয় পেত, তার পা আজ চৌকার টপকাল। চাঁদনী মাসির গলা টিপে মাটিতে ফেলে লোহার রড বুকে বিদ্ধ করল। সারা শরীর ভিজে গেল রক্তে। চাঁদনী প্রিয়ার পিছু নিলে শিবাঙ্গী ওকে মেরে অজ্ঞান করে দেওয়ায় কিছুক্ষণের জন্য সময় পেয়ে যায়। কিন্তু সাক্ষীর সাথে প্রিয়ার কি সম্পর্ক? মাসি সকলকে নিয়ে ওর বাড়িতে পালিয়ে আসলে চাঁদনী শিবাঙ্গীর হাত কামড়ে ছিঁড়ে দেয়। মাসি তার সর্বশক্তি দিয়ে চাঁদনীকে ছাড়িয়ে আলমারিতে বন্ধ করে ওর হাতে ব্যান্ডেজ করল। কিন্তু চাঁদনীর কর্কশ চিৎকারের সাথে ছাদের দরজা ভয়ানক শব্দ করে ওঠে। শুধু তাই নয়, সেখান থেকে ভেসে আসছে বাচ্চার কান্না। সবাই ভয়ভীত হয়ে এই অলৌকিক ঘটনার উপলব্ধির মাঝে প্রিয়া বলে উঠল, সে আমাদের সবাইকে মেরে ফেলবে, কারণ ও নতুন জন্ম চায় আমার পেটের বাচ্চার মাধ্যমে। কথাটা শুনে সবাই চমকে উঠল, কারণ প্রিয়া যে অন্তঃসত্ত্বা এই খবরটা কেউ জানত না। এতক্ষণে মাসি পুরো ঘটনার পিছনের আসল রহস্য বুঝতে পেরে শিবাঙ্গীকে বলে, তুই একমাত্র পারবি এই অভিশাপ চিরতরে শেষ করতে, কারণ তুই বর্তমান সমাজের নতুন ভাবমূর্তি। এই জন্য সাক্ষী তোকে নিশি ডাকত। শিবাঙ্গী সাক্ষীর আত্মাকে অনুসরণ করে বাইরে আসতেই উজ্জ্বল আলোর সাথে তার দাদি ও বাবার আগের সময় ফিরে যায়। ছাদ থেকে দাদির ফেলে দেওয়া শাড়ির মধ্যে শিবাঙ্গীর ঢাকা পড়ে যাওয়া যেন সমাজে মেয়েদের দমিয়ে রাখা ও শিশুকন্যা হত্যার রূপক। শিবাঙ্গীর ভ্রম কাটার সাথে আবারও সাক্ষীকে অনুসরণ করে ছাদের ঘরে আসলে সামনে এক অদ্ভুত গর্ভাশয় দেখতে পায়। এটা থেকেই একসময় সাক্ষী জন্ম নিয়েছিল, কিন্তু সেদিন সত্যমাসির কোল থেকে গ্রামের বৃদ্ধারা তাকে ছিনিয়ে জড়িবুটি খাইয়ে কুয়োয় ফেলে দিয়েছিল। শেষ হয়ে যায় এই সমাজে তার বেঁচে থাকার স্বপ্ন। ধীরে ধীরে ওই গর্ভাশয় নষ্ট হয়ে যাওয়ার সাথে ছাদ ভেঙে পড়লে শিবাঙ্গী ওই স্থানে একটা সদ্যজাত বাচ্চা দেখতে পায়, যাকে গ্রামের সে বৃদ্ধা কোলে নিয়ে দাঁড়িয়ে। শিবাঙ্গী এক মুহূর্ত দেরি না করে বাচ্চাটাকে ছিনিয়ে কোনো মতে বাইরে আসতেই গোটা বাড়ি ভেঙে পড়ল। আজ বাচ্চাটা কাঁদছে না, তার মুখে কোমল শান্তির হাসির সাথে যেন বলছে, মা, আমি আজ বাঁচব, নতুন পৃথিবী দেখার অধিকার তো আমারও আছে। এই ঘটনার সাথে শিবাঙ্গী জ্ঞান হারালো। যখন ভোরে ঘুম ভাঙল, দেখে টুইঙ্কেলের পাশে শুয়ে। বাচ্চাটা কোথাও নেই। গ্রামের মেঠো পথ ধরে টুইঙ্কেলকে নিয়ে এগিয়ে চলল সেই অভিশপ্ত কুয়োটার দিকে। কিন্তু আজ ওখানটা ফাঁকা নেই, কারণ যুগ যুগ ধরে চলে আসা কন্যা সন্তান হত্যার এই জঘন্য প্রথা শেষ হওয়ার সাথে সে প্রতিটা মেয়ের আত্মা আজ মুক্তি পেয়েছে। সাক্ষীও তাদের মধ্যে একজন। আজ তারা সবাই নতুন সকাল দেখবে। সাক্ষীর আত্মা শেষ বিদায় দেওয়ার আগে শিবাঙ্গীকে দিয়ে গেল
সেই তার আগেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং একটা ইউনিক সাসপেন্স থ্রিলার মুভি দেখতে হলে বাঁ দিকের ভিডিও, এবং হরর মুভি দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।